প্রথম ৪৫ মিনিটে বার্সেলোনা ২-০ গোলে পিছিয়ে থাকার পরে এবং সেকেন্ড হাফের ৪৫ মিনিটে ৩ মিনিটের মাথায় ২টা গোল পরিশোধ করে শেষ পর্যন্ত ৯০ মিনিটের পরে ৩-২ গোলে জয় লাভ করা, এটা কিন্তু চারটেখানি কথা নয়। বার্সেলোনা ভার্সেস লেভান্তের যেই খেলাটা আজকে হয়েছিল, এই খেলাটার ম্যাচের কথাবার্তা বলার জন্য আবারও চলে এলাম এবং বার্সেলোনা আজকের ম্যাচে কি হলো এটা নিয়ে কথা বলার জন্য আবারও চলে এসেছি। প্রথম কথা, বার্সেলোনা বরাবরের মতনই হাই লাইন ডিফেন্স মেনটেন করে থাকেন এবং আমরা জানি হাই লাইন ডিফেন্স মেনটেন করা সব সময় রিস্কি একটা ব্যাপার এবং হান্সি ফ্লিক অলওয়েজ সে রিস্ক নেওয়া পছন্দ করে এবং রিস্ক নিয়ে দলটার মধ্যে কেমিস্ট্রি সে বিল্ড আপ করেছে এবং আমরা এই জিনিসটা উপভোগ করেছি 2024-25 সিজনের মধ্যে। এখন নতুন সিজনের মধ্যে বার্সেলোনার জার্নিটাও কিন্তু সেমভাবেই হচ্ছে, তবে এই সেম জার্নিতে কিছু কিছু পরিবর্তন সেটা তো আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যেই। তারপরেও বার্সেলোনার কিছু আপনার সাইকোলজিক্যাল ব্যাপার যেটা কিনা আপনার হান্সি ফ্লিক সেট করে দিয়েছে, তার মধ্যে একটা ব্যাপার সেটা হচ্ছে হাই লাইন ডিফেন্স। হাই লাইন ডিফেন্সে সবসময় একটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে যে গোল খাওয়ার একটা প্রবণতা থাকে। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক এই জায়গার মধ্যে সবসময় নিজেকে সাবলীলভাবেই উপস্থাপন করেছেন। গোল খাওয়াটা ডাজন্ট ম্যাটার, আমি যদি 4টা গোল খাই তাহলে আমি 5টা গোল দিয়ে উইন হয়ে চলে আসার মতন ক্যাপাবিলিটি আমি রাখি। এই জিনিসটা বার্সেলোনাকে আমূল পরিবর্তন করেছে এবং এই জিনিসটার কারণে বার্সেলোনা আজকে এই অবস্থানের মধ্যে আছে। একটা জিনিস দেখেন, একটা দল যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে গেল, যাওয়ার পরে আপনি ৪৫ মিনিটের মধ্যেই 2টা গোল, ইতিমধ্যেই আপনার ফেভারে খেলা নাই এবং সেকেন্ড হাফ শুরু করতে যাবেন, আপনি সেকেন্ড হাফের প্রথম 3 মিনিটের মাথায় আপনি 2টা গোল দিয়ে সমতার মধ্যে ফিরেছেন এবং খেলাটা ৯০ মিনিট পর্যন্ত গেল। ৯০ মিনিট পর্যন্ত যাওয়ার পরে আপনি লাস্ট মুহূর্তে ৯০ মিনিটের পরে 7 মিনিট এক্সট্রা টাইম, যে 7 মিনিট এক্সট্রা টাইম দিল, ওই কাউন্টডাউনের প্রথম মিনিটে আপনি গোল দিয়ে আপনার জয় নিশ্চিত করেছেন। এই জিনিসটা জাস্ট অসাধারণ। তাহলে এই জায়গার মধ্যে আসি, তাহলে বার্সেলোনার আজকে ইন্টারেস্টিং পার্ট কোথায় ছিল? বার্সেলোনার একাদশে আজকে শুরুর একাদশে আপনার মার্কো রাশফোর্ড ছিল। মার্কো রাশফোর্ড বার্সেলোনার শুরু একাদশে থাকাটা বার্সেলোনার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ রবার্ট লেভানডস্কি ইনজুরি থেকে ব্যাক করে সে এখন দলের সাথে অ্যাড হয়েছে। তারপরেও মার্কো রাশফোর্ডকে আসলে যেই রোল বা যেই টাইমটা দেওয়া দরকার বা যেই ধরনের প্লাইং পজিশনে তাকে খেলানো উচিত, তার জন্য প্রপারলি টাইম বা তাকে স্টার্টিংয়ে রাখা, এটা তার জন্য একটা কনফিডেন্স বুস্ট করার মতন কাজ করবে এবং সেই জায়গার মধ্যে কোচ তাকে স্টার্টিং 11-এর মধ্যে রেখেছে এবং তার পারফরমেন্স তুলনামূলক অ্যাভারেজ ছিল, যদিও বা কোনো গোল পায়নি, কিন্তু মোটামুটি ব্যালেন্স একটা পারফরমেন্স ছিল। এর পরবর্তীতে আপনি দেখেন আপনার এই যে ফ্রন্ট লাইনের স্ট্রাইকার পজিশনের মধ্যে ফারান তোরেস ছিল, আজকেও ফারান তোরেস গোল পাইলো, এইটা আমাদের জন্য স্বস্তির ব্যাপার। যেটা কিনা আপনি দেখেন রবার্ট লেভানডস্কির পরে বার্সেলোনা প্রপার একজন স্ট্রাইকারের জন্য এতদিন যে দুশ্চিন্তা ছিল, আমরা বলতাম ফারান তোরেসের ফিনিশিংয়ের একটা মানে অভাব আছে, ইজি গোল মিস করে। এই যে পরপর গোল পাওয়া, এটা কিন্তু একটা খেলোয়াড়কে অনেক হাই লেভেলের কনফিডেন্সের মধ্যে রাখবে, এই জিনিসটা আমরা খুব ভালো করেই জানি। এর পরবর্তীতে লামিনী আমালকে নিয়ে কথা আলাদাভাবে বলবো। রাফিনিয়া ছেলেটার আসলে রোলটা কেমন হচ্ছে? এই রাফিনিয়া ছেলেটার রোলটা হচ্ছে আপনার কাইন্ড অফ সেকেন্ড স্ট্রাইকারের মতন। সেকেন্ড স্ট্রাইকার মানে হচ্ছে যে কিনা স্ট্রাইকারের পিছনে এই রোলটা প্লে করে থাকেন। যেহেতু আজকের ম্যাচে মার্কো রাশফোর্ড প্রথম ৪৫ মিনিট সে তার লেফট সাইড পজিশনে খেলেছেন, তাহলে সেই জায়গার মধ্যে প্রথম ৪৫ মিনিট রাফিনিয়া সেকেন্ড স্ট্রাইকারের রোলটা প্লে করছেন, যেখানে তার পারফরমেন্স মোটামুটি সাবলীল ছিল, কিন্তু তার আজকে গোল ছিল না। কিন্তু তিনি একটা অ্যাসিস্ট করেছেন, যেটা কিনা ইফেক্টিভ, কর্নার থেকে অ্যাসিস্ট করে ফারান তোরেস গোল করেছেন। এই গোলটার অ্যাসিস্ট কিন্তু রাফিনিয়া ছিল। তাহলে এখানে রাফিনিয়া তার জায়গায় তিনি যেই রোলটা তাকে প্লে করতে বলা হয়েছিল কোচের পক্ষ থেকে, তিনি সেটা পালন করেছেন এবং বার্সেলোনার আর যেই রোল প্লে করার প্রথম কারিগর হচ্ছে মাঠের প্যাদ্রিকে যারা আসলে নর্মাল মিডফিল্ডার হিসেবে মনে করে থাকেন, অনেকেই আছে যারা কিনা জর্জ বেলিংহামের সাথে তুলনা করে থাকেন, রিয়াল মাদ্রিদের ফ্রেড ভালভার্দের সাথে তুলনা করে থাকেন। প্যাদ্রি এবং জর্জ বেলিংহামের প্লেয়িং স্টাইল সেম নয়,
তারা দুইজন আলাদা আলাদা প্লেয়িং স্টাইল লিড করে থাকেন। প্যাদ্রি এক ধরনের পারফরমেন্স করেন, জোর্ড বেলিংহাম এক ধরনের পারফরমেন্স করেন। প্যাদ্রির পজিশনিং গেম জোর্ড বেলিংহামের পজিশনিং গেম এক নয়। তারা দুইজন দুই জায়গার থেকে আলাদা আলাদা রোল প্লে করে থাকেন। যারা প্যাদ্রি এবং জোর্ড বেলিংহামকে একই পাল্লায় মাপতে আসেন, তাদের উচিত খেলা নিয়ে আরও বেশি গবেষণা করা, প্লাইং সেন্স এবং প্লাইং স্টাইল নিয়ে আরও বেশি গবেষণা করা। কারণ আপনি যদি দেখেন জোর্ড বেলিংহাম যে রোলটা প্লে করে থাকেন সেটি হচ্ছে আপনার অ্যাটাকিং মিডফিল্ডার রোল, কাইন্ড অফ দলের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকেন, যেটা কিনা যদি স্ট্রাইকারের অবর্তমানে কোনো খেলোয়াড় গোল করে থাকে তাহলে সেটা অ্যাটাকিং মিডফিল্ডারের গোল করে থাকেন। কিন্তু প্যাদ্রি সে জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার রোল প্লে করে না। প্যাদ্রি জেনুইন সেন্ট্রাল মিডফিল্ডার, যে কিনা মাঠে বল নিয়ন্ত্রণ করে এবং দলের প্রয়োজনে যদি গোল করা উচিত হয় তখন তিনি গোল করেন। একজন প্রপার সেন্টার ব্যাক এই প্যাদ্রি, তাকে আপনারা কিভাবে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে মিলান, এই জিনিসটা আমার মাথার মধ্যে আসে না। এই জিনিসটা বাদ দিলাম, আমরা প্যাদ্রির কথার মধ্যে আসি। প্যাদ্রি আউটস্ট্যান্ডিং, তার আসলে মানে খেলা এবং খেলার ম্যাচুরিটি, যেই ম্যাচির সাথে খেলেছে তার আসলে খেলার ম্যাচুরিটি থাকবে না, এই জিনিসটা আসলে আমার মাথার মধ্যে আসে না। মেসির সাথে খেলাটা হয়তো বা তার ক্যারিয়ারের একটা অন্যতম একটা প্লাস পয়েন্ট, কারণ মেসির সাথে থাকা, মেসির ছায়ায় থাকা, তার থেকে ক্রিয়েটিভিটি দেখা, তার কাছ থেকে মানে ফুটবলের পজিশনিং গেম বলেন বা চান্স ক্রিয়েটিং দেখেন, এই জিনিসগুলো উপভোগ করা এবং নিজেকে ওই রূপে রূপান্তর করা, এই জিনিসটা একটা খেলোয়াড়ের জন্য ড্রিম। এবং ওই জায়গার মধ্যে আমাদের জন্য ড্রিম খেলোয়াড় সেটা হচ্ছে আপনার হচ্ছে প্যাদ্রির পারফরমেন্সটা দেখেন আপনি, আউটসাইড দি বক্স যে গোলটা করেছে, এই গোলটা জাস্ট ওয়াও এবং চোখে দেখার মতন। সব থেকে বড় কথা হচ্ছে বার্সেলোনার ক্রুশিয়াল মোমেন্টে যেই মুহূর্তে গোল দরকার পড়ে তখন প্যাদ্রি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে থাকেন, এইটা বার্সেলোনা প্লাস পয়েন্ট। এবং তার সাথে ছিল কাসাদু 45 মিনিট যেই খেলাটা খেলেছেন, এই খেলার মধ্যে তিনি সাবলীল ছিলেন, এই জায়গায় কোনো কথা বলা হবে না। আমরা এরপরে আমাদের ব্যাক লাইন, যেটার মধ্যে আপনার হচ্ছে রোনাল্ড আরাউহো, বালদে, এরপরে আপনার এরিক গার্সিয়া, তারপরে কোবার্সি, এই জায়গার মধ্যে বালদে আনএক্সপেক্টেড একটা পেনাল্টি কনসিভ করেছে, যেটার কারণে বার্সেলোনা প্রথমে একটা গোল খায়। এই জিনিসটা আমরা দেখেছিলাম যে এল ক্লাসিকোর মধ্যে রিয়াল মাদ্রিদের প্লেয়ারের হাতের মধ্যে যখন বল লাগে তখন কোনো পেনাল্টি দেয়া হয় নাই। এখন বার্সেলোনার খেলোয়াড়ের যে জায়গার মধ্যে বল লেগেছে, এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, বাট এটা পেনাল্টি হিসেবেই গণ্য হলো। এই জিনিসটা আমরা দেখে জাস্ট অবাক হলাম। যাই হোক, এটা তো খেলার অংশ। এবং আমরা বালদের পারফরমেন্স দেখেছি, আমাদের কোবার্সি অসাধারণ ব্যাক লাইনের এখন নির্ভরযোগ্য একজন খেলোয়াড় হিসেবে বার্সেলোনার স্কোয়াডের মধ্যে আছেন। তারপরে রোনাল্ড আরাউহো ভাই, এই ক্যাপ্টেন বার্সেলোনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তার ডেডিকেশন লেভেল বলেন, তার গেমিং, তার আসলে বার্সেলোনার প্রতি তার ভালোবাসা বলেন, এটা জাস্ট ওয়াও। এবং এরিক গার্সিয়া তো বরাবরের মতন একটা মানে কি বলে এটাকে, লা মাসিয়ান খেলোয়াড় বার্সেলোনার প্রতি অবশ্যই সিম্পিতি কাজ করে থাকে, এটা জাস্ট আমরা উপভোগ করেছি। এবং আপনার জোয়ান গার্সিয়া, আমাদের গোলকিপার বরাবরের মতনই তিনি তার বেস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই জায়গার মধ্যে আমরা সফল। কিন্তু এই ম্যাচটা কিছুটা আমার কাছে মনে হয়েছিল ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা ম্যাচটার মতন, কারণ আমার কেন জানি মনে হয়েছিল যে বার্সেলোনা হয়তো বা শেষ পর্যন্ত হেরে যাবেন বা ড্র হবে, এই ধরনের একটা ব্যাপার সেবার মনে হয়েছিল। কিন্তু বার্সেলোনার সেই জায়গা থেকে লামিন ইয়ামালের কারিশমাতে, লামিন ইয়ামাল এই ম্যাচের মধ্যে সব থেকে বেশি ড্রিবলিং করেছেন এবং চান্স ক্রিয়েটে তার যেই অবদান, এই অবদানগুলো বার্সেলোনাকে আস্তে আস্তে অন্য স্তরে নিয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বার্সেলোনার সিজনের শুরুতেই প্রথম যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলোতে জয় ধরে রাখা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথম হাফের ম্যাচগুলোতে যদি জয় ধরে রাখতে না পারে তাহলে কিন্তু বার্সেলোনা পরের যে হাফটা আসছে, মানে সিজনের বাকি অংশে যেটা আছে, এই জায়গার মধ্যে যদি তারা স্ট্রাগল করে তাহলে একটা নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, হয়তো বা টাইটেল হারাতে পারে। কিন্তু লামিন ইয়ামাল বার্সেলোনাকে প্রতিনিয়ত খাদের কিনার থেকে তুলে আনছে এবং তিনি প্রমাণ করে দিচ্ছেন যে তিনি বার্সেলোনার নাম্বার 10
এবং তাকে বারবারই বার্সেলোনার ভরসার প্রতীক হিসেবে কাজ করতে হবে এবং লামিন ইয়ামাল সেটাই করে যাচ্ছেন। আমরা বার্সেলোনা সাপোর্টার রীতিমতো এই গেমিং সেন্স, গেমিং প্ল্যানিং এগুলো উপভোগ করছি। আপনি কেমন উপভোগ করছেন ভাই, এটা আমাদেরকে জানাবেন।